আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার। পালিয়ে যাওয়া বাংলাদেশিদের আটক করছে ভারত। ঢাকায় যুক্তরাষ্ট্রের কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আইন পাল্টালো মোদীর সরকার, বাংলাদেশকে বাদ দিয়ে আদানির বিদ্যুৎ ভারতে সরবরাহের অনুমতি। ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার অফিস দখল করেছে হুতি যোদ্ধারা। ইসরায়েলে হামলা বন্ধে পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান করল ইরান। ইসরায়েলে চলতি সপ্তাহে হামলা করতে পারে ইরান, আশঙ্কা যুক্তরাষ্ট্রের। 15 আগস্টকে ঘিরে আতঙ্কে ইসরায়েল। ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে, নির্বাচনে জিতলে পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নত করবেন ট্রাম্প। ইউক্রেনের যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে চায় জাপান। বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। আজ ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় আজ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ায় তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। নেতারাও আত্মগোপনে। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর রয়েছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য মারাত্মক বিক্ষোভের পর সহিংসতা ও রাজনৈতিক গোলযোগ থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকারী প্রায় 1 ডজন বাংলাদেশিকে আটক করেছে ভারত। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স জানিয়েছে, সীমান্তে আরও শত লোক পার হওয়ার অনুমতি চেয়ে অপেক্ষা করছে। ভারতের বিএসএফ বলেছে যে, রোববার থেকে 11 বাংলাদেশি নাগরিককে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়েছে। বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অমিত কুমার ত্যাগী এফটিকে বলছেন, কয়েক শতাধিক বাংলাদেশি নাগরিক এখনও সীমান্ত পার হওয়ার জন্য নোম্যান্স ল্যান্ডে অপেক্ষা করছেন। বাংলাদেশ প্রায় সম্পূর্ণভাবে ভারত দ্বারা বেষ্টিত, 4000 কিলোমিটারেরও বেশি সীমানা বিস্তৃত, যার বড় অংশ বেদহীন। নয়াদিল্লি হাসিনার পতনের দিকে সতর্ক দৃষ্টি রেখেছে, যিনি চীনের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখে ভারতের সমর্থন উপভোগ করার একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক নীতি অনুসরণ করেছিলেন। বাংলাদেশের 17 কোটি জনসংখ্যার প্রায় 8% হিন্দু। তবে নিরাপত্তা পরিস্থিতি নাটকীয়ভাবে উন্নত হয়েছে এবং সোমবার বাংলাদেশি পুলিশ রাজধানী ঢাকায় আবার টহল শুরু করেছে, একটি ধর্মঘট শেষ করেছে যা আইন শৃঙ্খলা শূন্যতা সৃষ্টি করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বলেছেন যে, ভারতীয় নাগরিক, হিন্দু এবং সেখানে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। এছাড়াও নিয়মিত কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। বলা হয়েছে, মার্কিন দূতাবাসের রুটিন কনসুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। এতে বলা হয়, আপনার যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে অনুগ্রহ করে কনসুলার বিভাগের নিয়মিত সব পরিষেবা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন। একই সঙ্গে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার জন্য তাদের ওয়েব ঠিকানায় আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সেবা প্রত্যাশীদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে দূতাবাসের ইমেইল ঠিকানায় মেইল করারও পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের সরকার আকস্মিকভাবে বিদ্যুৎ রপ্তানির আইনে সংশোধন আনায় বাংলাদেশের জন্য নির্ধারিত পুরো বিদ্যুৎ এখন ভারতে সরবরাহ করবে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। গৌতম আদানির মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের অভ্যন্তরীণ বাজারে বিদ্যুৎ সরবরাহ করবে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার দেশটির বিদ্যুৎ রপ্তানি বিধিতে সংশোধনী এনেছে। এর ফলে আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন দেশীয় বাজারে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। কিন্তু আগের চুক্তি অনুযায়ী আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত পুরো বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির শর্ত ছিল। এতে আরও বলা হয়েছে, অর্থ প্রদানে বিলম্ব হলে স্থানীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রির অনুমতি দেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার প্রায় 1 সপ্তাহ পর এই পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি। এর ফলে ভবিষ্যতের সব প্রকল্পেও এর প্রভাব পড়তে পারে। তবে দেশটির বিদ্যুৎ শিল্পের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, বিদ্যুৎ সুরক্ষা সহ ভারতীয় স্বার্থ রক্ষাই এই পদক্ষেপের উদ্দেশ্য।
বিষয়টি সম্পর্কে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় ওই কর্মকর্তা বলেছেন, যদি একটি প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা নিষ্ক্রিয় থাকে এবং দেশে বিদ্যুতের প্রয়োজন হয়, তাহলে আপনি কেন স্থানীয় গ্রিডে সরবরাহ বন্ধ রাখবেন? ভারতীয় ব্যাংকগুলো এর জন্য অর্থ প্রদান করে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে ঢুকে নথিপত্র, আসবাবপত্র ও যানবাহন জব্দ করেছে হাউথি বিদ্রোহীরা। মঙ্গলবার জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরের করিডোর জুড়ে জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করার মাঝেই এ অভিযান চালানো হল। এ বিষয়ে জানতে হাউথিদের একজন মুখপাত্রের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। এমনকি মেসেজ দেয়া হলে তারও উত্তর দেননি তিনি। অন্যদিকে ইসরায়েলে হামলা বন্ধে যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় তিনি ইরানের প্রতি ইসরায়েলে হামলা বন্ধের আহ্বান জানান। এছাড়া সোমবার বিকালে যুক্তরাজ্যসহ ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, অপরাধ বন্ধে ইরানের হামলা চালানোর অধিকার রয়েছে। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় দায় স্বীকার করেনি ইসরায়েল। তারপরও তারা ইরানের হামলা রোধে উচ্চ সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে চলতি সপ্তাহের মধ্যেই ইরান ইসরায়েলে প্রক্সি হামলা চালাতে পারে। এছাড়া ইসরায়েলকে এ হামলা থেকে রক্ষায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করেছে। কিন্তু এখন আবার সক্রিয় হয়ে উঠেছে ইরান। শোনা যাচ্ছে, হানিয়ার হত্যাকাণ্ডের পর চুপ থাকার আড়ালে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। বলা হচ্ছে, হামলার সম্ভাব্য তারিখের হিসাবনিকাশে ঘুরছে 15 আগস্ট। হানিয়ার হত্যার দায় চাপিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে চায় মাসুদ পেজেশকিয়ানের সরকার। এখন সম্ভাব্য হামলার আতঙ্কে দিন কাটছে ইসরায়েলিদের। দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে ইসরায়েলে যে ইরানের হামলা আসন্ন তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা ইতোমধ্যে এ নিয়ে পূর্বাভাস দিয়েছে। তাদের বিশ্বাস, ইরান থেকে সরাসরি হামলা চালানো হবে ইসরায়েলে। কয়েক মাস আগেও ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। কিন্তু এবার আরও ক্ষিপ্ত ইরান। তাই আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন অ্যাক্সিওসের রিপোর্টার বারাক রাভিদ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের সামরিক প্রস্তুতি দেখে মনে হয়েছে ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তেহরান। তবে ঠিক কবে ইরান হামলা চালাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাভিদ বলেন, আগামী 15 আগস্টের আগেই এ হামলা চালাতে পারে ইরান। ওই দিন গাজার যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের আলোচনায় বসার কথা রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আলোচনায় বসবে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এছাড়াও ইসরায়েল এবং ইরানের সাথে উত্তেজনা কমাতে তদবির করছে যুক্তরাষ্ট্র। এবার তারা এই বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সাথে আলাপ করছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেছেন। মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন আমাদের সব মিত্রকে বলেছি। এদের মধ্যে তুরস্ক রয়েছে। তিনি বলেন, এই যুদ্ধ যেন আর না ছড়িয়ে পড়ে সে বিষয়টি নিশ্চিত করতেই চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও সম্পর্ক ভালো করবেন বলে আশা করছেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি পুতিনের সাথে খুব ভালোভাবে ছিলাম এবং তিনি আমাকে সম্মান করেছিলেন। তিনি আশা করেছিলেন যে সম্পর্ক আবারও ভালো হয়ে উঠবে। এই রাজনীতিবিদ আরও দাবি করেছেন যে তিনি এখনও প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন এবং গাজা উপত্যকায় সংঘাত ঘটত না। তবে জাপানই একমাত্র G7 দেশ যারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করেনি, যে কারণে তারা ইউক্রেনের সংঘাত নিষ্পত্তিতে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পারে। জাপানের এমপি মনিও সুজুকি, যিনি জুলাইয়ের শেষে রাশিয়া সফর করেছিলেন, তিনি বার্তা সংস্থা তাসকে এমনটাই বলেছেন। তিনি বলেন, আমি মনে করি আমাদের এই অবস্থানের সদ্ব্যবহার করা উচিত।